রা যেনারা বর্ধমান বিশ্ববিদ্যালয়ের 5th সেমিস্টার জেনারেল বিভাগে অর্থাৎ পাস করছি পলিটিক্যাল সায়েন্স G1 এই সাবজেক্টটা নিয়েছেন, আপনাদেরকে 2022-23 সালের জন্য 2023-24 সালের জন্য 2023-24 সালের জন্য মাত্র 20টি প্রশ্নের 5 নম্বর এবং 10 নম্বরের সাজেশন দেব। যদি আপনারা এই 20টি প্রশ্ন ভালো করে পড়তে পারেন, আপনাদেরকে 100% গ্যারান্টি সহকারে বলতে পারি, আপনাদের যে এক্সটার্নাল এক্সামিনেশনটা হবে, যে ফাইনাল পরীক্ষাটা হবে, আপনারা কিন্তু আপনাদের 5 নম্বর এবং 10 নম্বরের প্রশ্নগুলো আপনারা কিন্তু কমন পেয়ে যাবেন। তো বন্ধুরা, এর সাথে সাথে 2 নম্বরের প্রশ্নের সাজেশন এবং উত্তর দিয়েছি। তো বন্ধুরা, যদি আপনারা এই 20টি প্রশ্নের উত্তর আপনারা পারচেজ করতে চান পিডিএফ আকারে, তো বন্ধুরা মাত্র 25 টাকা মূল্য রাখা হয়েছে। আপনারা 9907030811 এই ফোনপে নাম্বারে আপনারা 25 টাকা পেড করে আপনি এই 9907030811 এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি পলিটিক্যাল সায়েন্স G1 সাজেশন অ্যান্ড অ্যান্সার লিখে আপনি হোয়াটসঅ্যাপে পাঠাবেন। আপনি কিন্তু এই উত্তরগুলো পিডিএফ আকারে আপনাদের জিমেলেও নিতে পারেন অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারেও নিতে পারেন। তো বন্ধুরা, অবশ্যই কিন্তু এটা ফোনপে আগে আপনাদেরকে 25 টাকা পেড করতে হবে। তারপরে আপনি হোয়াটসঅ্যাপে লিখবেন যে পলিটিক্যাল সায়েন্স G1 সাজেশন অ্যান্ড অ্যান্সার লিখে আপনি হোয়াটসঅ্যাপে পাঠাবেন। আপনি কিন্তু এই প্রশ্নের উত্তরগুলি, যে 20টি প্রশ্নের উত্তর আপনারা কিন্তু পিডিএফ আকারে পেয়ে যাবেন। তো বন্ধুরা, বিভিন্ন নামি দামি বই থেকে এই উত্তরগুলি সংগ্রহ করে খুবই সংক্ষিপ্ত এবং ইজি উত্তরগুলিকে নিয়েই কিন্তু এই 20টি প্রশ্নের উত্তর কিন্তু তৈরি করা হয়েছে। তো বন্ধুরা, এর সাথে সাথেও আপনারা পেয়ে যাবেন এই 20টি প্রশ্নের উত্তর যদি আপনারা পারচেজ করেন, এর সাথেও কিন্তু আপনারা পেয়ে যাবেন 2 নম্বরের প্রশ্নের সাজেশন এবং উত্তর। 2019 সালের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারের যে 2 নম্বরের প্রশ্নগুলো ছিল, সেই 2 নম্বরের প্রশ্ন এবং উত্তর পাবেন, এবং 2022 সালের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারে 2 নম্বরের প্রশ্ন এবং কিন্তু উত্তর পাবেন। এবং বন্ধুরা, আপনারা এই 20টি প্রশ্নের শেষের দিকে আপনারা কিন্তু আরও 2 নম্বরের প্রশ্ন এবং উত্তর কিন্তু পাবেন। তো বন্ধুরা, আপনাদেরকে 100% গ্যারান্টি সহকারে বলতে পারি, এই 20টি প্রশ্ন যদি আপনারা ভালো করে পড়তে পারেন, আপনাদের যে এক্সটার্নাল এক্সামিনেশনটা হবে পলিটিক্যাল সায়েন্স G1 এর, আপনারা কিন্তু 5 নম্বর এবং 10 নম্বরের প্রশ্নগুলো কমন পেয়ে যাবেন। এবং যে 2 নম্বরের প্রশ্নগুলো বন্ধুরা আপনাদেরকে দিয়েছি, ওই প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারে 2019 এবং 2022 সালের এই দুটো প্রশ্ন এবং উত্তরগুলো অবশ্যই কিন্তু পড়বেন। এই 20টি প্রশ্নের শেষের দিকে যে উত্তরগুলো দিয়েছি, ওগুলোও আপনারা বেছে পড়তে পারেন। তো অবশ্যই বন্ধুরা, কিন্তু আগে 2019 সালের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারে যে 2 নম্বরের প্রশ্নগুলো আছে এবং 2022 সালের প্রিভিয়াস ইয়ারের 2 নম্বর প্রশ্নগুলো আছে, এগুলো কিন্তু সামনেই দিয়েছি, আপনারা কিন্তু ওগুলো আগে পড়বেন। তো বন্ধুরা, চলুন কথা না বাড়িয়ে আপনাদেরকে দেখুন যে প্রথম প্রশ্নটা রেখেছি 2023-24 সালের এক্সটার্নাল এক্সামিনেশনের জন্য, ফাইনাল পরীক্ষার জন্য। তো প্রথম প্রশ্নটা দেখুন, প্রাচীন ভারতের রাষ্ট্রচিন্তার মূল বৈশিষ্ট্যগুলি সংক্ষেপে লেখো। তো বন্ধুরা, এই 20টি প্রশ্ন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, খুবই ইম্পর্টেন্ট। তাই বলবো, অবশ্যই কিন্তু আপনারা যদি এই উত্তরগুলি পারচেজ করেন, আপনারা কিন্তু এই উত্তরগুলি খাতার মধ্যে লিখে কিন্তু অবশ্যই পড়বেন। এই 20টি প্রশ্নের মধ্যে আশা করা যাচ্ছে আপনারা কিন্তু প্রশ্নের উত্তরগুলো কমন পেয়ে যাবেন। দেখুন, এখানে প্রথম প্রশ্নটা আছে, প্রাচীন ভারতের রাষ্ট্রচিন্তার মূল বৈশিষ্ট্যগুলি সংক্ষেপে লেখো। প্রাচীন ভারতের রাষ্ট্রচিন্তার মূল বৈশিষ্ট্যগুলি সংক্ষেপে লেখো। ভারতের মধ্যকালীন মুসলিম রাজনৈতিক চিন্তার গুরুত্ব ও পূর্ণ বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। রাজনৈতিক চিন্তার বৈশিষ্ট্য, রাষ্ট্রনৈতিক চিন্তার বৈশিষ্ট্য। তারপরে প্রশ্নটা দেখুন, সমাজ সংস্কারক হিসাবে রামমোহন রায়ের যে কোনো দুটি ভূমিকা লেখো। তারপরের প্রশ্নটা দেখুন, আম্বেদকরের সামাজিক ন্যায়ের উপর সংক্ষিপ্ত টিকা লেখো। তো বন্ধুরা, অনেক পরিশ্রম করে এই ভিডিওটি তৈরি করেছি, তাই আপনাদেরকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিতে একটি লাইক দেবেন। আর যদি আপনাদের বন্ধুরাও কিন্তু এই পলিটিক্যাল সায়েন্স এই সাবজেক্টটা নিয়ে থাকে, আপনাদের বন্ধুদের মাঝেও কিন্তু ভিডিওটা শেয়ার করে তাদেরকেও এই সাজেশনটা পাওয়ার একটা সুযোগ করে দিন। তারপরের প্রশ্নটা দেখুন, সংক্ষেপে ভারতের দলিতদের অধিকার রক্ষক হিসাবে আম্বেদকরের ভূমিকা লেখো। তো বন্ধুরা, অবশ্যই কিন্তু প্রশ্নগুলো ভালো করে বুঝে পড়বেন, কেন প্রশ্নগুলো আপনাদের অনেক ঘুরিয়ে ফিরিয়ে দিয়ে দেয়। আমি কিন্তু আপনাদের 2019 সালের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারটা পড়েছি, 2020 সালের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারটা পড়েছি, 2021 সালের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার পড়েছি, এবং 2022 সালের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারগুলো পড়েছি। তো বন্ধুরা, দেখেছি কিন্তু বারবার অনেক প্রশ্ন দেখছি বারবার কিন্তু একইভাবে রিপিটই করে গেছে, যেটা 2019 সালে ফেলেছে, 2021 সালেও 20 সালেও দিয়েছে, 2021 সালেও দিয়েছে, 2022 সালেও দিয়েছে, মানে একটা প্রশ্ন কি বারবার প্রতি ইয়ারেই দিয়ে দিচ্ছে। তো বন্ধুরা, তাই আপনাদেরকে বলবো, অবশ্যই কিন্তু প্রশ্নগুলো ভালো করে বুঝে পড়বেন, কেননা ওই প্রশ্নগুলো ঘুরি ফিরি কিন্তু দেই, আপনারা কিন্তু অনেকেই কিন্তু বুঝতে পারেন না। তাই বলবো, অবশ্যই কিন্তু প্রশ্নগুলো ভালো করে বুঝবেন এবং উত্তরটাও কিন্তু ভালো করে পড়ে বোঝার চেষ্টা করবেন। তো বন্ধুরা, তারপরের প্রশ্নটা দেখুন,
সংক্ষেপে ভারতের দলিতদের অধিকার রক্ষক হিসেবে আম্বেদকরের ভূমিকা লেখো। তারপরের প্রশ্নটা দেখুন, কৌটিল্যের প্রবর্তিত দণ্ডনীতি তত্ত্বটির ওপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। তারপরের প্রশ্নটা দেখুন, ভারতে ঔপনিবেশিক ব্রিটিশ শাসন সম্পর্কে রাজা রামমোহনের দৃষ্টিভঙ্গি কী ছিল? তারপরের প্রশ্নটা দেখুন, স্বামী বিবেকানন্দের জাতীয়তাবাদের ধারণাটির ওপর একটি সমালোচনামূলক নিবন্ধ লেখো। ভারতে জাত ব্যবস্থার অবলুপ্তির জন্য কি বি.আর. আম্বেদকরের দ্বারা গৃহীত যে কোনো 3টি প্রস্তাব লেখো। আম্বেদকর জাত বা বর্ণ ব্যবস্থাকে তো বন্ধুরা কেন অন্যায় বলে মনে করতেন? তো বন্ধুরা এই প্রশ্নটা এভাবে দিতে পারে যে আম্বেদকর বর্ণ ব্যবস্থাকে কেন অন্যায় বলে মনে করতেন, কিংবা আম্বেদকর জাত ব্যবস্থাকে কেন অন্যায় বলে মনে করতেন, এইভাবে ঘুরিয়ে দিতে পারে। তারপরের প্রশ্নটা দেখুন, যে গান্ধীর অছি ব্যবস্থা সম্পর্কে সংক্ষেপে পর্যালোচনা করো। গান্ধীজির অছি ব্যবস্থা সম্পর্কে সংক্ষেপে পর্যালোচনা করো। তো এই প্রশ্নগুলো বন্ধুরা বারবার, এই যে অছি ব্যবস্থা, এই যে প্রশ্নগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু 2019-20 সালেতেও দিয়েছে, 2019 সালেতেও দিয়েছে, 2021 সালে, 22 সালে কিন্তু প্রতিটা ইয়ারে কিন্তু রিপিট করে গেছে। তো তাই বলবো বন্ধুরা, অবশ্যই কিন্তু এই প্রশ্নগুলি ভালো করে পড়বেন। এখান থেকেই আপনারা কিন্তু আশা করি সব প্রশ্নগুলো কমন পেয়ে যাবেন। তারপরের প্রশ্নটা দেখুন, রাষ্ট্র সম্পর্কে রবীন্দ্রনাথের দৃষ্টিভঙ্গির পরিচয় দাও। রবীন্দ্রনাথের ন্যাশন সংক্রান্ত ভাবনার উপর লেখা একটি গ্রন্থের উল্লেখ করো। তারপরে 10 নম্বরের প্রশ্নটা দেখুন, স্বামী বিবেকানন্দের জাতীয়তাবাদ চিন্তা বিশ্লেষণ করো। কৌটিল্যের সপ্তাঙ্গ তত্ত্বের উপর সমালোচনামূলক টিকা লেখো। বঙ্কিমচন্দ্রের জাতীয়তাবাদী নির্মাণে ধর্মকে কিভাবে ব্যবহার করেছিলেন? আমাদের জাতীয় সঙ্গীত কি কে লিখেছিলেন? কোন সময় এবং কোন সাম্রাজ্যের সময় অর্থশাস্ত্র লিখিত হয়? কৌটিল্যের সপ্তাঙ্গ তত্ত্ব এর ওপর একটি নিবন্ধ লেখো। কত সালে আনন্দমঠ লিখিত হয় এবং কোন পত্রিকায় প্রথম প্রকাশিত হয়? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জাতীয়তাবাদী ধারণার আলোচনা করো। গান্ধীজি সত্যগ্রহ তত্ত্বের উপর সংক্ষিপ্ত টিকা লেখো। কোন অর্থে রামমোহন প্রথম আধুনিক ভারতীয় চিন্তাবিদ বলা হয়? কবে এবং কে ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন? জাতীয়তাবাদ সম্পর্কে রবীন্দ্রনাথ ঠাকুরের ধারণাটি লেখো। জাতীয়তাবাদ সম্পর্কে রবীন্দ্রনাথ ঠাকুরের ধারণাটি সংক্ষেপে লেখো। তো এখানে একটা প্রশ্ন দেখুন বন্ধুরা, যে কত সালে আনন্দমঠ লিখিত হয় এবং কোন পত্রিকায় প্রথম প্রকাশিত? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় জাতীয় ধারণা আলোচনা করে। এই প্রশ্নটা বঙ্কিমচন্দ্র জাতীয়বাদী নির্মাণে ধর্মকে কিভাবে ব্যবহার করেছিলেন? আমাদের জাতীয় সঙ্গীত কি কে লিখেছিলেন? এই দুটো প্রশ্ন কিন্তু একদম রিলেটেড, তাই যে কোনো একটা করলেই হবে বন্ধুরা। যে কোনো একটা প্রশ্নের উত্তর দিয়েছি, তো একটা প্রশ্ন পড়লে কিন্তু আপনারা এই দুটো প্রশ্ন কিন্তু করতে পারবেন। তো বন্ধুরা, তাই অনেক পরিশ্রম করে এই ভিডিওটি তৈরি করেছি। আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করবো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিতে একটি লাইক দেবেন।